প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের হরমোন বিষয়ক সমস্যা নিয়ে এবং সমাধান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকেও তেমন একটি সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে শীতকালে ডায়াবেটিক রোগীদের সতর্কতা। শীতকাল মানেই উৎসব, শীতকাল মানেই আনন্দ এবং মজার মজার খাবার। অথচ আমাদের যারা ডায়াবেটিক রোগী তারা এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা কি করবে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে জানাবো আজকে আমাদের বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে। আমাদের সাথে আজকে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার শাহিন ইবনে রহমান, রেজিস্ট্রার এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার পারিজাত ঘোষ, রেজিস্ট্রার এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শীতকাল নিয়ে কথা বলতে এসেছি এবং শীতকালে আমাদের যারা রোগী, বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী, তাদেরকে নিয়ে তাদের সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। তো প্রথমেই এই শীতকালের কথা বলার আগে একটু জানতে চাই, ডায়াবেটিক রোগী তো আমাদের দেশে অনেক আছে। সেই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি হয় সেই সমস্যাটি হচ্ছে তারা অনেকেই হঠাৎ করে শুনে যে তাদের ডায়াবেটিস হয়েছে, বিশ্বাস করে না যে ডায়াবেটিস হয়েছে, বা হঠাৎ করে তারা টেস্ট করতে গিয়েছে তখন বলে যে ডায়াবেটিস। তো এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতিতে তারা জানে যে তাদের ডায়াবেটিস হয়েছে, এর পিছনে প্রধান কারণ আমাদের দেশে কি, বা কেন এই ডায়াবেটিক রোগীরা পরে জানে যে তাদের ডায়াবেটিস হয়েছে? হ্যাঁ, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে আমি বলতেছি যে আপনি যেটা বলেছেন যে ডায়াবেটিস প্রথম যারা ধরা পড়ে তারা জানতে চায় যে কেন তাদের ডায়াবেটিসটা হলো। আসলে আমরা যেটা জানি যে ডায়াবেটিস হওয়ার পিছনে মূলত দুটা কারণ। একটা হলো শরীরের ভিতরে ইনসুলিন যেটা তৈরি হয় সেটা কমে যায়, ইনসুলিনটা তৈরি হচ্ছে না। আর একটা হলো যতটুকু ইনসুলিন থাকে শরীরের ভিতর থেকে সেটা কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? এটার বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। যেমন কেউ যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অর্থাৎ শারীরিক অক্ষমতা, সে যদি নিয়মিত ব্যায়াম শরীরচর্চা না করে সেক্ষেত্রে ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না। দ্বিতীয়ত হলো সে যদি তার খাবারটাও অনিয়ন্ত্রিত রাখে, বিশেষ করে শর্করা জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, সেক্ষেত্রেও তার এই ইনসুলিনগুলো কাজ করে না। অর্থাৎ আমরা এটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন তৈরি অথবা উৎপাদন কমে যাওয়া এবং যতটুকু ইনসুলিন আছে সেটা নিয়মিতভাবে ভালোভাবে কাজ করতে পারে না, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। যার কারণে এই দুইটা ফ্যাক্টরের একসাথেই আমাদের ডায়াবেটিসটা হয়। জি, তো খুব সুন্দরভাবে জানলাম যে কেন ডায়াবেটিস হচ্ছে এবং আমাদের দেশে কেন হচ্ছে সেই ব্যাপারটাও একটু জানতে চাইবো ডক্টর পারিজাত ঘোষ আপনার কাছে। আমাদের দেশে সাধারণত কি ধরনের ডায়াবেটিস বেশি দেখা যায় এবং কেন এই ধরনটা বেশি হয়? ধন্যবাদ আপনাকে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে আসলে টাইপ 2 ডায়াবেটিসটাই বেশি দেখা যায়, যেটার কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। এখন দেখা যায় যে আমাদের মধ্যে ওজন বৃদ্ধির হারটা খুব বেশি এবং ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে। ম্যাক্সিমাম মানুষজনই বাইরে খাওয়া দাওয়া করে, ফাস্টফুড বেশি খাওয়া হয়, ওজনটা বাড়ছে। এটার কারণে এই টাইপ 2 ডায়াবেটিসটা হয়, যেটার প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীরে ইনসুলিনটা যে তৈরি হচ্ছে সেটা কাজ করতে পারছে না। এছাড়াও টাইপ 1 ডায়াবেটিসও এখন কমন, গর্ভকালীন ডায়াবেটিস। এছাড়াও অন্যান্য আরও কিছু ডায়াবেটিস আছে, যেমন প্যানক্রিয়াসের বা অগ্নাশয় রোগের কারণে হয়ে থাকে, বা বিভিন্ন ওষুধ যেমন হাই ডোজে স্টেরয়েড ইউজ করার কারণে হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের ডায়াবেটিস হচ্ছে, এই ডায়াবেটিসগুলোতে যারা ভুগছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শীতকাল আসলেই জটিলতা বেড়ে যায়। তো শীতকালে ডায়াবেটিক রোগীদের কি কি ধরনের জটিলতা বাড়ে সে বিষয় নিয়ে ডাক্তার শাহিন ইবনে রহমান আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে শীতকাল আসলেই ডায়াবেটিস রোগীদের অনেক রকমের জটিলতা হয় এবং শীতকালে ডায়াবেটিসের মাত্রাটাও বেড়ে যায়। এর প্রধানত কিছু কারণ আছে, যেমন হলো শীতকালে অধিক ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার কারণেই দেখা যায় যে ইনসুলিনের কার্যকারিতা কিছুটা কমে আসে এবং শারীরিক ব্যায়াম করার যে ক্ষমতা সেটাও পেশেন্ট অনেক সময় রোগীরা করতে চায় না, যার কারণে কর্মক্ষমতাও কমে আসে এবং সেখানে শীতকালীন কিছু ইনফেকশন বা সংক্রমণ হয়, সেটাও মাত্রাটাও বেড়ে আসে এবং সেখানে হরমোনাল কিছু পরিবর্তনও হয় শীতকালে। এই সবগুলো কারণেই যে ডায়াবেটিসটা এবং ডায়াবেটিস আরও বেশি জটিল আকার ধারণ করে, বিশেষ করে এই শীতকালেই। জি, ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আগে শুনলাম যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যে ইনসুলিন যেই জিনিসটি আছে সেই জিনিসটি মাত্রা বা সংবেদনশীলতা একটু কমে যায়। তো এই ব্যাপারে একটু জানতে চাই ডক্টর পারিজাত ঘোষ আপনার কাছে, এই ক্ষেত্রে এটা কি দায়ী কি যেই রোগী সে, নাকি পরিবেশটি দায়ী? এখানে অনেকগুলো ফ্যাক্টর আসলে একসাথে কাজ করে। যেমন শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কিছুটা কমে যেতে পারে। এছাড়াও সংক্রমণের মাত্রাটাও বেশি থাকে, বিভিন্ন ধরনের ফ্লু, নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন হতে পারে। এসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়।
তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজটাও তখন বেড়ে যায়। তো কিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে এটা প্রিভেন্ট করা সম্ভব। জি, ধন্যবাদ ডক্টর শাহীন ইবনে রহমান। আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি। আমরা দেখি যে শীতে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই সুগার নিয়ন্ত্রণ করা খুব বেশি কষ্টকর হয়ে পড়ে। তো এর পিছনে সাধারণত কি কি কারণ আছে? হ্যাঁ, অবশ্যই শীতকালে সুগার নিয়ন্ত্রণটা একটা মেইন ফ্যাক্টর দাঁড়িয়ে গেছে ডায়াবেটিস রোগীদের জন্য। কারণ আপনি শুরুতেই বলেছেন যে শীতকাল আসলে একটা আমেজের কাল, যেখানে অনেক পিঠা উৎসব, অনেক খাওয়া দাওয়া হয়, আত্মীয় স্বজন তাদের বাসায় যাওয়া হয়, এবং সেখানে বিশেষ করে দেখা যায় যে মিষ্টি জাতীয় পিঠাগুলোই ওরা বেশি খায়। পিঠা উৎসব, আমরা তো জানি মিষ্টির বাইরে কোনো পিঠাই নেই, পিঠা মানে আমাদের দেশে এখন মিষ্টি। কিছু কিছু ঝাল পিঠাও আছে কিন্তু তারপরে যে বিভিন্ন পিকনিক প্রোগ্রাম আয়োজন করা হয়, সেখানে আসা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মিষ্টি জাতীয় খাবারগুলাই বেশি থাকে। এবং কেউ যদি কোনো প্রোগ্রামে যায়, এইসব খাবার অল্প হলেও কিছু খেতে হয়, সামাজিকতা রক্ষা করতে হলেও কিছু খেতে হয়। তো খেতে গেলেই দেখা যায় যে তার সুগারটা বেড়ে যায়। তাই এইসব এবং সাথে আরও যেসব ফ্যাক্টরগুলো আমরা অলরেডি আগে বলেছি, সেসব কারণেও শীতকালে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। ধন্যবাদ। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যে শীতকালে দাওয়াতগুলো তো বা দাওয়াত পর্ব যা আসে সবই হচ্ছে গিয়ে রাতের। তো আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদেরকে তো বলা হয় যে তাদের সাধারণত রাতের খাবারটা একটু আগে খেয়ে নিতে হবে এবং রাতে ভারী খাবার খেতে পারবে না। তো সেই ব্যাপারে ডাক্তার পারিজাত ঘোষ আপনার কাছে জানতে চাই, তাহলে তারা কি করবে? তারা কি আনন্দে অংশগ্রহণ করবে না? অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু আমরা বলি যে একটা ব্যালেন্সড ডায়েট, অথবা যে পিঠাপুলি খাচ্ছে অথবা যে হেভি মিলটা খাচ্ছে, সেই আমাদের যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানের সাথে আমরা খেতে বলি ডায়াবেটিস রোগীদের। আর যেদিন কোনো সোশ্যাল প্রোগ্রাম থাকবে, সেদিন সারাদিন একটু ব্যালেন্স করে খাবে, একদমই খাবে না তা না, তবে পরিমিত পরিমাণে খেতে হবে। জি, তো এই যে যারা ডায়াবেটিক রোগী তাদের তো একটা উল্লেখযোগ্য অংশকে ইনসুলিন গ্রহণ করতে হয়, সেই ইনসুলিন গ্রহণের ক্ষেত্রে মাত্রা কিভাবে নিবে ওই সময় যারা কোনো উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে বা কোনো ভোজের মধ্যে আছে? হ্যাঁ, এই জন্য হচ্ছে গ্লুকোজ মনিটরিং ফ্রিকোয়েন্সিটা এই শীতের সময় একটু বাড়িয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেদিন একটু বেশি খাবে বা হেভি মিল থাকবে, এরকম দাওয়াত থাকবে, তখন ইনসুলিন ডোজটা একটু বাড়িয়ে নিতে পারবে এবং সেটা পরবর্তীতে চেক করে দেখবে খাবার পরে যে কেমন আছে। জি, ধন্যবাদ ডক্টর শাহীন ইবনে রহমান। ঠিক এই যে কথাটি একটু আগে শুনলাম যে ইনসুলিনের ডোজটি নিজে থেকে ঠিক করে নিবে, অনেক সময় দেখা যায় যে এত কিছুর পরেও রাতের পরে সকালবেলা যখন ইনসুলিন চেক করছে তখন দেখা যাচ্ছে যে তার সুগার লেভেলটা বেড়ে গেছে। এইটার পিছনে কি অন্য কোনো কারণ আছে কিনা, কোনো বৈজ্ঞানিক কোনো কারণ একটু জানতে চাই যে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অনেক সময় আমরা এটাকে বলি মর্নিং হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ লেট নাইটে অথবা রাতের বেলা যদি কোনো একটা হেভি মিল খাওয়া হয়, সেখানে অধিক পরিমাণ শর্করা খাবার যদি থাকে, সেক্ষেত্রেও বাড়তে পারে। দুই নাম্বার হলো যদি সে রাতের বেলার যে ইনসুলিনটা নেয় অথবা যে পিলটা খায়, সেটা যদি সে ভুল করে কম নিল অথবা কম খেলো, সেক্ষেত্রেও পরের দিন সকালবেলা তার সুগারটা বেড়ে যেতে পারে। এবং আরও একটি কারণ থাকে, অনেক সময় আমরা ইংলিশে বলি সোমোগাই ইফেক্ট, লেট নাইটে অর্থাৎ 3টা থেকে 4টার ভিতর তার সুগারটা কমে যেতে পারে। এই কমে যাওয়ার কারণে পরবর্তী দিন সকালবেলা ফিজিওলজিক্যাল কারণেই সেটা মর্নিং হাইপারগ্লাইসেমিয়া হয়। তো এই সব কারণেই আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় শরীরে নিজে থেকে গ্লুকোজ এক্সট্রা তৈরি করছে, এরকম কি ব্যাপার? এখন ওই যে আমাদের জানি কাউন্টার রেগুলেটরি হরমোন আছে কিছু, যেটা সকালবেলা হাইপোগ্লাইসেমিয়া হলে ফাস্টিং একদম আর্লি মর্নিংয়ে ওই হরমোনগুলোর আধিক্যটা বেড়ে যায়, যেমন কর্টিসল হরমোনটা বেড়ে যায়, গ্রোথ হরমোন বেড়ে যায়। এগুলো বেড়ে যাওয়ার কারণেই তখন মর্নিং হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ সুগারটা বেড়ে যায়। তার মানে কি ওইটা কি ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ, কারণ আমাদের লেট নাইট হাইপোগ্লাইসেমিয়াটা হতে দেওয়া যাবে না। যাদের ক্ষেত্রে এরকম ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে ওই ডোজটা অথবা ওষুধের পিলটা অ্যাডজাস্ট করতে হবে, এবং অবশ্যই খাবারটা তাকে ব্যালেন্সড উপায়ে খেতে হবে, বেশি কিংবা কম কোনোটাই খাওয়া যাবে না, তাকে নিয়ম মাফিকভাবেই খেতে হবে, যাতে করে তার লেট নাইটে সুগারটা কম না যায়। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি যে আপনার যেহেতু বারবার সকালবেলা সুগারটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি রাত 3টা অথবা 4টার দিকে উঠে নিজে নিজে তার সুগারটা মেপে দেখবেন। মেপে দেখলে আমরা বুঝতে পারি যে এটা ফিজিওলজিক্যাল কারণেই তার সকালবেলা সুগারটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রিকশনটা হবে তার রাতের বেলার যে ইনসুলিন অথবা ট্যাবলেটটা খায়, সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া। জি, ধন্যবাদ ডক্টর পারিজাত ঘোষ। তো এই যে ইনসুলিন বা ট্যাবলেট যেটি আছে সেটি অ্যাডজাস্ট করার ব্যাপারে আমাদের যারা বয়স্ক রোগী আছে তাদের ক্ষেত্রে তো একটু সমস্যা হয়, এবং তারা অনেক সময় বুঝতেও পারে না যে তাদের সমস্যা হতে যাচ্ছে বা কি। বিশেষ করে আপনারা যে কথাগুলো বলেন যে হাইপোগ্লাইসেমিয়ার কিছু লক্ষণ থাকে, তার মধ্যে একটা অন্যতম লক্ষণ হচ্ছে তার ঘাম হয়। শীতকালে তো ঘাম হয় না, তাহলে কিভাবে বুঝবে?
আচ্ছা, ঘাম হওয়া ছাড়াও হাইপোগ্লাইসেমিয়ার আরও কিছু লক্ষণ আছে, যেমন চোখে ঝাপসা দেখা, শরীরে কাঁপুনি দেওয়া, অথবা হঠাৎ করে মাথা ঘোরানো, দুর্বল লাগা বা ক্ষুধাভাব বেড়ে যাওয়া। তো এই ধরনের লক্ষণগুলো বুঝতে পারে। আবার একটা গ্রুপের রোগী আছে যারা হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস বলি আমরা, যে বুঝতে পারে না যে তার হাইপোগ্লাইসেমিক সিমটম হচ্ছে। এই ধরনের রোগীরা আসলে একটু বেশি ঝুঁকিতে থাকে। এই জন্য ব্লাড গ্লুকোজ মনিটরিং যে ফ্রিকোয়েন্সিটা সেটাই বাড়াতে হবে এই ধরনের রোগীর ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে একজন রোগী সাধারণত খালি পেটে খুব একটা ডায়াবেটিক বা সুগার চেক করে না, তারা সাধারণত চেক করে খাওয়ার পরে, বা যদি ইনসুলিন গ্রহণ করে তার ক্ষেত্রেও সবসময় নিয়মিত চেক করা হয় না। তো তাদের ক্ষেত্রে সাধারণত কিভাবে চেক করা উচিত, বিশেষ করে শীতকাল হলে? সাধারণত 4 থেকে 6 বার বা তার বেশিবারও চেক করতে হতে পারে ক্ষেত্র বিশেষে। সকালে খালি পেটে একবার দেখতে হবে, নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাবার 2 ঘন্টা পরে, রাতে খাবার 2 ঘন্টা পরে। আবার অনেক সময় যদি দেখা যায় যে এই 4 বার করেও আমাদের ব্লাড সুগারটা অ্যাডজাস্ট করা পসিবল হচ্ছে না, তখন আমরা খাবারের আগের ব্লাড সুগারটাও চেক করি। এভাবে দেখে আমরা ডোজটা সমন্বয় করি, ইনসুলিন বা মুখের ওষুধ যেগুলো। জি, ধন্যবাদ ডক্টর শাহীন ইবনে রহমান। আমরা অনেক খাবার নিয়ে কথা বললাম, আরেকটি ব্যাপার আপনারা বলেন সবসময় রোগীদেরকে, যে খাবারের সাথে সাথে তাকে নিয়মিত হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে ইত্যাদি। কিন্তু শীতকাল হলে এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়াটা খুবই কষ্টকর, এবং অনেকে যেতেই পারে না, তারা ঘরের মধ্যেই থাকতে পছন্দ করে, বা যেহেতু বাইরের বায়ু দূষণটাও বেড়ে যায়, বাইরে গিয়ে খুব একটা আরাম বোধ করে না। তো এই রকম অবস্থায় তাদের কি করতে হবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে শীতকাল আসলে অধিক শীতের কারণে মানুষ বাইরে যেতেই ভয় পায় কিংবা কষ্ট পায়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই ঘরে থাকতেই পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ঘরের ভিতরে যেসব উপকরণ আছে ব্যায়াম করার, শারীরিক পরিশ্রম করার, যেমন ট্রেডমিল থাকে, ইনডোর সাইক্লিং থাকে, অথবা ফ্রি হ্যান্ড কোনো এক্সারসাইজ, হোমওয়ার্ক, এগুলো করতে পারে। এগুলো করলেও মোটামুটি তার কাভার হয়। মিনিমাম 20 থেকে 30 মিনিট যদি এটা করে, বাসায় যদি ব্যবস্থা করে নেয়, তাহলে সেটা সে করতে পারে। হাঁটাটা অতটা জরুরি না, সেক্ষেত্রে বাসায় করে সে হাঁটার বিকল্প হিসেবে ব্যবস্থা গ্রহণ করতে পারে। জি, আর যদি হাঁটতে হয় সাধারণত কোন সময়টা ভালো এই সময়? হাঁটতে আমরা সাধারণত 2টা টাইম বলি, সকালবেলা এবং বিকেলবেলা। সকালবেলা অনেক হাঁটাটাই উত্তম। যারা সকালবেলা হাঁটতে না পারে, বিকেলবেলা হাঁটতেও সে, আমরা বলি হাঁটতে পারবে সে। আচ্ছা, তো সেক্ষেত্রে ডাক্তার পারিজাত ঘোষ আপনার কাছে একটু জানতে চাই, তো হাঁটার কথা যেহেতু বলাই হচ্ছে বিকেলে বা সকালে যে সময়, তো আমাদের যে মায়েরা আছে বা যারা ঘরে থাকে, তারা তো অনেকে ঘরের মধ্যে প্রচুর কাজ করে, ঘরের মধ্যে তাদের হাঁটা হয়, এটিকে বিকল্প হিসেবে চিহ্নিত করা যায় কিনা? ঘরে যে কাজকর্ম করে বা অন্য ধরনের যে হাঁটা, সেটা অবশ্যই ভালো, সেটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। কিন্তু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে নিয়ম করে। তো এই হাঁটাটা কি ঘরের মধ্যে হাঁটলেই হবে কিনা? হ্যাঁ, ঘরেও হাঁটতে পারবে, কোনো সমস্যা নেই। এবং সেটি কি এক নাগাড়ে হাঁটতে হয় নাকি ভাগ ভাগ করে হাঁটলেও চলবে? অনেক রোগীদের দেখা যাচ্ছে হাঁটতে সমস্যা, হাঁটুতে ব্যথা আছে, আর্থ্রাইটিসের প্রবলেম আছে, হাঁটতে পারে না। তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি ভাগ ভাগ করেও হাঁটতে পারেন, দিনের যে কোনো সময়ে ভাগ ভাগ করে হেঁটে নেবেন। আচ্ছা, আপনারা তো সবসময় বলেন যে হাঁটার সাথে ঘাম ঝরতে হবে। হ্যাঁ, শীতকালে তো ঘাম ঝরে না, তাহলে কি বুঝতে পারবে যে তার হাঁটাটা ঠিক মতো হয়েছে কি হয়নি? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনি আপনার হার্টবিটটা ফিল করছেন কিনা। সেই ক্ষেত্রে যদি ঘাম বুঝতে না পারে শীতকালের ক্ষেত্রে, সেটাও এফেক্টিভ। জি, ধন্যবাদ। তো খাবার কথা শুনলাম, এইরকম আমরা শুনলাম যে কিভাবে ব্যায়াম করতে হবে এবং বাসায় বসে করা সম্ভব কিনা, এবং আমরা আরও ডায়াবেটিস নিয়ে, শীতকাল নিয়ে কথা শুনবো। এখন একটি ছোট বিরতির সময় হয়েছে। জি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতকালে ডায়াবেটিস রোগীদের সতর্কতা, এবং আমাদের সাথে আছেন ডাক্তার পারিজাত ঘোষ এবং ডাক্তার শাহীন ইবনে রহমান। আমরা শীতকালে ডায়াবেটিস রোগীদের সতর্কতার পিছনে যে গল্পগুলো সেগুলো শুনছিলাম, যে কখন কিভাবে সতর্ক হতে হবে। তো সতর্ক হওয়ার সাথে সাথে কি কি ব্যাপারে সতর্কতা হবে সেটা তো আমরা একটু একটু করে শুনছি। প্রথম কথা যেটি আমরা বলছিলাম যে খাবারের ব্যাপার, আমরা বলছি হাঁটার ব্যাপার, ব্যায়ামের ব্যাপার। তো সেই ক্ষেত্রে থেকে একটু ডক্টর শাহীন ইবনে রহমান আপনার কাছে জানতে চাই, হাঁটা ছাড়া কি আর কোনো উপায় আছে ব্যায়ামের? হ্যাঁ, হাঁটা ছাড়া আরও উপায় আছে। কারণ যে হাঁটতে না পারে, যেমন যার কেউ যদি বিকলাঙ্গ হয়, পা না থাকে, সে কী করবে? যারা অস্ট্রো আর্থ্রাইটিস থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, হাঁটতে পারে না, সে কী করবে?
তাকে বলা হয় যে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমরা যেটা অনেক সময় দেখিয়ে দিই যে বাসায় বসে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো সে করতে পারে, যেমন মুভমেন্ট, হ্যান্ডের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, এগুলো করেও একেবারেই যে হাঁটার বিকল্প হিসেবে ধরা হবে তাও না, কিছুটা হলো তার হাঁটার কাছাকাছি যাবে, কিংবা তার একেবারে ইনঅ্যাক্টিভ না থেকে তাকে কিছুটা অ্যাক্টিভ রাখা আর কি। ডায়াবেটিস পেশেন্টদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাকে একেবারেই ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখা যাবে না, তাকে অবশ্যই সচল থাকতে হবে যাতে করে ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ে। এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ার মেইন উপায়টাই হলো যে তাকে হাঁটতে হবে, সচল থাকতে হবে। সেক্ষেত্রে পেরিফেরাল টিস্যু যেটাকে আমরা বলি, যে এখানে যে ইনসুলিনটা কাজ করে, সেটা হাঁটার মাধ্যমেই সেটাকে বাড়ানো যায়, অথবা এক্সারসাইজ করলেও সেটা বাড়ে। এনি টাইপ অফ এক্সারসাইজ করলেও সেটা বৃদ্ধি পাওয়া সম্ভব। জি, আপনার কথা প্রসঙ্গ থেকে একটু জানতে চাই, আমরা শুনছি যে ইনসুলিন সেনসিটিভিটি, এই কথাটি অত্যাধিক মাত্রায় ইদানিং ব্যবহৃত হচ্ছে এবং চিকিৎসকরা তো বলছেই, কিন্তু আমাদের যারা সাধারণ দর্শক তাদের জন্য ব্যাপারটি হয়তো এতটা বোধগম্য নয়। সেই ব্যাপারটি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে ইনসুলিন সেনসিটিভিটি কেন এত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি আসলে কি? হ্যাঁ, ইনসুলিন সেন্সিটিভিটি আপনি ভালোই বলেছেন যে ইনসুলিন সেন্সিটিভিটি এখন অনেকে অনেক রকমভাবে, অনেক টকশোতেও দেখি, অনেকে ইউটিউবেও দেখি যে তারা ইনসুলিন সেন্সিটিভিটি নিয়ে অনেক কথা বলে, যে কোনো ডায়াবেটিস পেশেন্ট কারো কাছে গেল, সেখানে যে ইনসুলিন সেন্সিটিভিটি তার কেমন, ইনসুলিনের মাত্রা কেমন, সেটাকে তারা পরীক্ষা করে তাকে বলে, একটা ধারণা দেয় আপনার শরীরের ভিতরে ইনসুলিন এতটা আছে। আসলে ব্যাপারটা হলো ইনসুলিন বেশি থাকুক আর কম থাকুক, ইনসুলিনটা কাজ করে কিনা ঠিক মতো সেটা খুঁজতে হবে। ইনসুলিন সেন্সিটিভিটিটা কেমন সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য সাধারণত আমরা কিছু ক্লিনিক্যাল মানে পেশেন্টের কোনো সিমটমস কিংবা কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখেও আমরা বুঝতে পারি। যেমন সে যদি কেউ স্বাভাবিকভাবে মোটা থাকে, মানে তার বিএমআইটা যদি বেশি হয়, সেক্ষেত্রেও ধরে নেওয়া হয় তার ইনসুলিন সেন্সিটিভিটি আছে। 1-2 নম্বর হলো কারো যদি কোনো অ্যাকনি অর্থাৎ ব্রণ থাকে, সেটাও একটা ইনসুলিন সেন্সিটিভিটির লক্ষণ হিসেবে আমরা কাউন্ট করি। আর 3 নম্বর হলো তার ঘাড়ের পিছনে কালো মোটা হয়ে যাওয়া, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সে। এটাও যদি কারো দেখা দেয়, তাকে আমরা বলতে পারি যে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা আছে, বেশি আছে, অধিক মাত্রায় আছে, অর্থাৎ আপনি ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার একজন ক্যান্ডিডেট যার এই লক্ষণগুলো থাকে। এটা হলো আমরা পেশেন্টকে পরীক্ষা করে এইগুলা বলতে পারি। আরেকটা হলো পেশেন্টের রক্ত অথবা ব্লাড টেস্ট করেও আমরা বোঝা যায় তার ইনসুলিন সেন্সিটিভিটি আছে কি না, মানে কতটুকু তার ইনসুলিন সেন্সিটিভ। যেমন একটা সূত্র আছে HOMA-IR, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে সাধারণত সকালবেলার ইনসুলিনটা, ব্লাড থেকে ইনসুলিনটা মেজার করা হয়, সাথে সি-পেপটাইড মেজার করা হয়। এটা করে আমরা একটা সূত্রের মাধ্যমে সকালবেলা ইনসুলিন এবং ব্লাড গ্লুকোজ মেজার করে একটা সূত্রের মাধ্যমে আমরা ইনসুলিনটা, এই HOMA-IRটা কাউন্ট করতে পারি, মেজার করতে পারি। সেটা যদি 2.5-এর বেশি হয়, তাহলে আমরা তাকে বলতে পারি যে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক বেশি এবং আপনি ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার লক্ষণ আছে এবং হতে পারে যদি ইনসুলিন সেন্সিটিভিটিটা 2.5-এর বেশি হয়ে যায়। কম থাকলে ভালো। অত্যন্ত চমৎকারভাবে আমাদের দর্শকের উদ্দেশ্যে বললেন যে এই জিনিসটি কি, এবং নিশ্চয়ই আমাদের দর্শকও বুঝতে পেরেছেন যে এই ব্যাপারটি কতটুকু গুরুত্বপূর্ণ। ডক্টর পারিজাত ঘোষ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা আবার একটু শীতকালে চলে আসি। শীতকালে খাবারের কথা আমরা যেমন শুনছিলাম, ব্যায়ামের কথা শুনছিলাম, আপনারা কথা প্রসঙ্গে শুরুতেই একটি কথা বলেছিলেন যে বিভিন্ন ধরনের ডায়াবেটিস আছে। এর মধ্যে এক ধরনের ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইনসুলিন দিতেই হয়, এক ধরনের ক্ষেত্রে বলা হয় যে না, তাদের ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ দিলেও কাজ হবে। তো এই ব্যাপারটি একটু জানতে চাই যে শীতকালে যারা আছে এই ধরনের ডায়াবেটিক রোগী, তাদের কার ক্ষেত্রে কি ধরনের সমস্যা বেশি দেখা যায়? আচ্ছা, ইনসুলিন ডায়াবেটিসের যে টাইপের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস, যেটাতে ইনসুলিন কম তৈরি হয় বা তৈরি হয় না, সেখানে অবশ্যই ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিসটা হচ্ছে, সেখানে মুখের ওষুধ দিয়েও কাজ হয়। পরবর্তীতে যখন ডায়াবেটিসের ডিউরেশনটা বাড়ে, তখন আস্তে আস্তে আমাদের ইনসুলিনের দিকে সুইচ করতে হয়। তো শীতকালীন আসলে টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তারা একটু ঝুঁকিতে থাকে। টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ঝুঁকি সবসময়ই বেশি থাকে, কারণ যদি তাদের ইনসুলিনটা কোনো সময় মিস যায় অথবা যে কোনো ধরনের ইনফেকশন হয়, তাহলে যে কোনো সময় তাদের একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসে, যেটাকে আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলি। এখানে রক্তে সুগার বেড়ে যাওয়ার কারণে অ্যাসিড তৈরি হয় এবং রোগী যে কোনো ধরনের ইমার্জেন্সি নিয়ে হাসপাতালে আসতে পারে অজ্ঞান অবস্থায়ও। তো সেই জন্য টাইপ 1 ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই শীতকালে খুবই সতর্ক থাকতে হবে, এবং সাথে টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরকেও। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মুখের ওষুধ এবং ইনসুলিন ডোজটা সমন্বয় করে নিতে হবে। এবং যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোগ্রাম থাকে, যে পিঠাপুলি খাবার একটা অপশন থাকে, সেটাতে ইনসুলিন ডোজটা বা মুখের ওষুধ এগুলোর ডোজটা সমন্বয় করে নিতে হবে, ঠিক সেম টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রেও। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যাপ্ত পানি খেতে হবে। শীতকালে কিন্তু ডায়াবেটিস রোগীদেরও একটা প্রবণতা থাকে যে
পানিটা না খাওয়ার। তো পর্যাপ্ত পানি খেতে হবে, কারণ যদি ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা হয় তাহলেও রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। তার মানে তো রক্তে সুগারের মাত্রা বাড়ার পিছনে অনেক অনেক কারণ আছে, বিশেষ করে শীতকালে তো দেখা যাচ্ছে কারণগুলো একটু বেশি দেখা যায়। তো সেরকমভাবে একটি সমস্যা শীতকালে হয় বা অন্য সময়ও হতে পারে, তা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের পরিমাণটা কমে যাচ্ছে। তো এটি শীতকালে কি বেড়ে যাওয়া বা ঝুঁকিটা কি একটু বেশি হওয়ার কোনো কারণ আছে? ডক্টর শাহীন ইবনে রহমান, আপনার কাছে। হাইপোগ্লাইসেমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া আসলে ডায়াবেটিস রোগীদের এটা কমন জিনিস। হাইপোগ্লাইসেমিয়াটাই বেশি দেখা যায়। আর শীতকালে এটা আসলে তেমন কোনো স্টাডি এখনো যে নাই যে শীতকালে বেশি কোনটা হাইপো নাকি না হাইপার, মানে হাইপারগ্লাইসেমিয়া, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি যে খাবারের কারণে হাইপারগ্লাইসেমিয়াটাই মানে বেশি বেশি আশা করি আমরা, যেহেতু খাবারটা এখানে বেশি খাওয়া হয়, পিঠাপুলি মিষ্টি জাতীয় খাবার, বিভিন্ন দাওয়াত খাওয়া হয়, সেক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়াটাই বেশিটা আমরা আশা করি। আর কিছু কিছু ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে যারা অধিক সচেতন তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। জি, ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়াটাই বেশি। হাইপারগ্লাইসেমিয়াটাই বেশি। ডক্টর পারিজাত ঘোষ, শীতের সকালের খাবারের কথা একটু আসি। শীতের সকালে অনেকেই শুরু করে খেজুরের গুড়ের পায়েস বা বিভিন্ন ধরনের খেজুরের গুড় দিয়ে খাবার খেতে। তো খেজুরের গুড় বা খেজুরের রস দুটোই মিষ্টি জাতীয় দ্রব্য, আবার বলা হয় প্রাকৃতিক। তো অনেকেই ধারণা করেন যে এইটি খুব ভালো একটি খাবার এবং চিনির চাইতে অনেকটুকু নিরাপদ। ব্যাপারটি কীরকম? এটা আসলে ভুল ধারণা প্রচলিত মানুষের মধ্যে যে যেহেতু প্রাকৃতিক তো রক্তের সুগারটা কম বাড়াবে যে চিনির চেয়ে। কিন্তু আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা আছে, যে কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে রক্তের শর্করাটা কত তাড়াতাড়ি বাড়ছে। তো সেক্ষেত্রে খেজুরের গুড়ের কিন্তু মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স, তো সেক্ষেত্রে খেজুরের গুড়টা খেলেও ডায়াবেটিস বা রক্তের শর্করাটা খুব দ্রুতই বাড়বে। তো সেই জন্য সেটা মডারেট অ্যামাউন্টেই খেতে হবে আর কি। ডায়াবেটিস রোগীদের যাদের অনিয়ন্ত্রিত ব্লাড সুগার আছে তাদের ক্ষেত্রে এটা না খাওয়াটাই ভালো। জি, তো সেইভাবে আরেকটি ব্যাপার আছে যে শীতকালে অনেকে মধু খেতে পছন্দ করে, সকালবেলা ঠান্ডা লেগে যায়, মধু দিয়ে দিন শুরু করে, এটি কতটুকু নিরাপদ? ও ঠিক একই ব্যাপার, গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপার। মধু, খেজুরের গুড় এগুলো সব কিছুরই গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি, রক্তের গ্লুকোজটা খুব তাড়াতাড়ি বাড়ায়। তো সেক্ষেত্রে এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য খুব কম পরিমাণে, যাদের নিয়ন্ত্রণে আছে অথবা যাদের নিয়ন্ত্রণে নেই তাদের জন্য না খাওয়াটাই উত্তম। জি, ধন্যবাদ। ডক্টর শাহীন ইবনে রহমান, আপনার কাছে একটু জানতে চাই, শীতকালে আমাদের দেশে যেহেতু শর্করা সমৃদ্ধ খাবারগুলি বেশি খাওয়া হয়, তো গরম খাবার খেতে পছন্দ করে বেশিরভাগ মানুষ। তো যারা ডায়াবেটিক রোগী আছে তাদের ক্ষেত্রে একটি কথা শোনা যায় যে গরম খাবারটা খুব একটা ভালো না, একটু ঠান্ডা করে খেলেই ভালো, বিশেষ করে ভাতের ক্ষেত্রে। এই ব্যাপারটির ব্যাখ্যা একটু জানতে চাই, কোনটি আসলে সত্য, কোনটি অসত্য? অবশ্যই কেউ তো ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না, এটাই স্বাভাবিক। আর ঠান্ডাকালে অবশ্যই ঠান্ডা না, একটু হালকা কুসুম গরম যেটা আমরা বলি, গরম করে খাওয়াটাই বেটার। আবার বেশি গরম করে না, যেটা খেলে আবার জিহ্বা পুড়ে যায় কিংবা সমস্যা হয়, সেটা না। আমরা কুসুম গরম অথবা হালকা গরম করেই খাবারটা খাওয়াটাই উত্তম। জি, তো খাবার যেমন আমরা শর্করা খাবারের কথা বললাম, অনেকে চা কফি খাওয়ার অভ্যাস আছে। চা কফিতে আলাদা করে চিনি মিশ্রিত করে না, কিন্তু যেটা রেডি চা বা রেডি কফি এগুলো অনেকেই বাইরে না খেয়ে পারেই না। তো এই ব্যাপারে কি বলেন? হ্যাঁ, চা খাওয়া এটা মানুষের একদম দৈনন্দিন অভ্যাসে বলা যায়, যে চা না খেলে অনেকেরই মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, চা খেলে ভালো লাগে। তা সেক্ষেত্রে চিনি তো আমার ডায়াবেটিক রোগীদের জন্য এক কথা বলা যায় যে হারাম, যে আমরা বলি যে চিনি খাওয়াই যাবে না। তো যারা চা খায় নিয়মিত, অবশ্যই তাদের ক্ষেত্রে চিনিটাকে অ্যাভয়েড করতে হবে। চিনিটা অ্যাভয়েড করে যতটুকু সম্ভব চা খাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা তাদের বিকল্প হিসাবে কিছু নন সুগারি ট্যাবলেট, যেমন 0 ক্যাল ট্যাবলেট যেগুলো আছে, ওগুলো করে আমরা নন ক্যালোরি যে ট্যাবলেট, এটা অ্যাড করে কিছুটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। জি, ধন্যবাদ। তো ডক্টর পারিজাত ঘোষ, আপনার কাছে জানতে চাই, চিনির বিকল্প হিসাবে কিছু কথা তো শুনলাম, এর মধ্যে কনডেন্স মিল্ক আসেনি। তো আমাদের দেশে যারা কাজ করতে যাচ্ছে বাইরে, তাদেরকে দেখা যায় যে এই কনডেন্স মিল্ক মিশ্রিত চা বা কফি খেতে হয়, বা অনেকে অনেক ধরনের মিষ্টি যে দ্রব্য সামগ্রী আছে সেগুলোতে ব্যবহার করে। এই ব্যাপারে কি মন্তব্য আপনার? অবশ্যই কনডেন্স মিল্কটা খাওয়া যাবে না, কারণ হচ্ছে চিনি বা কনডেন্স মিল্ক এগুলো সবই রক্তের শর্করা অনেক তাড়াতাড়ি বাড়ায়, এবং যাদের অনিয়ন্ত্রিত তাদের ক্ষেত্রে তো যে কোনো ধরনের ইমার্জেন্সি হয়ে যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়ার যে সিমটম বা হংক, যেমন রক্তের গ্লুকোজ বেড়ে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে আর কি আমরা এই যেগুলো সুগার, যেগুলো চিনি বলছেন বা কনডেন্স মিল্ক বলছেন, এগুলো পরিবর্তে আমরা আর্টিফিশিয়াল সুইটেনার যেগুলো উনি বললেন ডাক্তার শাহীন, সেগুলো ব্যবহার করা যেতে পারে।
এবং ডায়াবেটিস রোগীদের বলে দেওয়া যেতে পারে যে ওনারা ক্যারি করতে পারবেন, যদি বাইরে খেতে হয় তাহলে আর্টিফিশিয়াল সুইটনারগুলো ইউজ করে খাবেন। ধন্যবাদ। আবার একটু চলে যাচ্ছি ব্যায়ামের ব্যাপারে। আমাদের যারা বাইরে কাজ করছে বা অফিস ওয়ার্কগুলো যারা করছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিয়মিতভাবে সকালে বা সন্ধ্যায় ব্যায়াম করতে পারছে না, হাঁটতে পারছে না, দীর্ঘক্ষণ তাদের বসে থাকতে হয়। তাদের মধ্যে যারা ডায়াবেটিক রোগী আছে, তাদের ক্ষেত্রে শীতকালে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে এই বিষয়টাকে উত্থাপন করার জন্য। যে যারা কর্মক্ষেত্রে ব্যায়াম, আমার কিছুদিন এখন যে ডায়াবেটিসের যে স্লোগানটা চলতেছে সেটা হলো যে কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। অর্থাৎ যারা সকাল সন্ধ্যা কাজ করে ব্যায়াম করার জন্য অথবা হাঁটার জন্য আলাদা সময় পায় না, তাদের ক্ষেত্রে কি উপদেশ, কি ব্যবস্থা? কিছুদিন আগে সেটা নিয়ে আমরা অনেক একটা টকশো করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কর্মক্ষেত্রটা একটু পরিবর্তন, একটু ডিফারেন্ট করে ডায়াবেটিক রোগীদের জন্য সময় উপযোগী করা দরকার। অর্থাৎ কর্মক্ষেত্রের কিছুটা সময় তাকে দিয়ে দেওয়া, যে ওই জায়গায় ওই অফিসে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট রাখা, যাতে করে সে কাজের ফাঁকে ফাঁকে ব্যায়াম করতে পারে, যাতে করে সে তার ওই হাঁটার বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারে কিংবা সময়টা স্পেন্ড করতে পারে। অথবা একেবারে নাগারে বসে না থেকে একটু অফিসে হাঁটার জায়গা রাখা অথবা স্পেস রাখা, যেটাতে সে হাঁটতে পারে। ডাক্তার পারিজাত ঘোষ, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা যায় যে তারা তো অনেকে হাঁটতে পারছে না, অনেকে দেখা যায় যে তাদের পায়ে সমস্যা হচ্ছে বা হাঁটুতে সমস্যা হচ্ছে, এবং এই কারণে তাদেরকে ঘরে বসে থাকতে হয়, বা যদি অফিসে যায় সেক্ষেত্রে তারা ব্যায়াম করতে পারে না। তাদের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি ব্যবহার করতেই হয়, তাহলে সেটা কি নিজে নিজে ঠিক করবে, নাকি কোনো এক্ষেত্রে গাইডেন্স আছে বা কোনো গাইডলাইন আছে? না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যে কোনো ধরনের অনেক ইউটিউবেও পাওয়া যায় এখন যেহেতু সবার কাছে নেটের রিচ আছে, তাহলে সেই ক্ষেত্রে ওনারা দেখে নিতে পারে যে কী ধরনের এক্সারসাইজ আছে। কিছু আপার লিম্বের এক্সারসাইজ আছে, কিছু লোয়ার লিম্বের এক্সারসাইজ আছে। অথবা যদি এরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে না পারে, বা যেসব রোগীরা একটু হাঁটতে পারে, মানে ব্যথা আছে কিন্তু অনেকক্ষণ হাঁটতে পারছে না, 30 থেকে 45 মিনিট হাঁটতে পারছে না, তারা ওই যে 10 থেকে 15 মিনিট করে করে ভেঙে ভেঙে দিনের বিভিন্ন সময়ে হেঁটে নেবে। জি, ধন্যবাদ। আমরা আরও এ নিয়ে কথা শুনবো। এখন আবার আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতকালে ডায়াবেটিস রোগীদের সতর্কতা নিয়ে। শীতকালে ডায়াবেটিস রোগীদের সতর্কতার একটি অন্যতম অংশ হচ্ছে এই সময় খুব বেশি সংক্রমণ হয়, সেটি ফ্লু বা সিজনাল যে বিভিন্ন ধরনের ঠান্ডা সর্দি আছে, আবার যারা ডায়াবেটিক রোগী তাদের দেখা যায় পোস্টঅ্যাবে ইনফেকশনও হয়। তো এর পিছনে এই সময় কি কোনো কারণ আছে কিনা, ডক্টর শাহিন ইবনে রহমান আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। আমরা শুরুতেই বলেছিলাম যে শীতকালে কিংবা শুধুমাত্র যারা ডায়াবেটিস রোগী তাদেরও এই সংক্রমণের মাত্রাটা বেড়ে যায়। আপনারা জানেন যে ডায়াবেটিস একটা ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ, অর্থাৎ যাদের ডায়াবেটিস থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমনি কমে যায়। 2 নম্বর হলো শীতকাল আসলেই সেখানে আরও সংক্রমণের মাত্রা বেড়ে যায়, কারণ হলো যারা বিশেষ করে ফুসফুসের যে সংক্রমণগুলো আছে সেগুলো বেড়ে যায়, এবং যারা আগে থেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট, সিওপিডির পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই সংক্রমণগুলো বেড়ে যায়। তো এইসব সংক্রমণের কারণেই পেশেন্টের ডায়াবেটিসের মাত্রা আরও বেশি বেড়ে যায়, এবং সেক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে টেক কেয়ার করতে হবে এবং আলাদাভাবে নিজেদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে তার ডায়াবেটিসটা না বাড়ে এবং সংক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থা নিয়েই তাকে চলতে হবে। ডাক্তার পারিজাত ঘোষ, শীতকাল হলে পা ফেটে যায়, এবং ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি পা ফাটার রোগ হয় সেটা নাকি অনেক বড় জটিলতা হিসেবেও দেখা যেতে পারে। তো এই ব্যাপারে একটু জানতে চাই, তাহলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার জন্য। ডায়াবেটিস রোগীদের পা এবং ত্বকের যত্নটা সবসময় একটু আলাদাভাবেই জোর দেওয়া হয়, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ত্বক এমনিতেই একটু অন্যদের তুলনায় শুষ্ক থাকে, আর শীতের সময় আরও ত্বক ফাটার একটা প্রবণতা আরও বেশি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পায়ের এবং ত্বকের যত্নটা ডায়াবেটিস রোগীদের অবশ্যই বলে দিতে হবে। সেক্ষেত্রে ত্বকের বা পায়ে যে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর্দ্রতাটা বজায় রাখার জন্য, এবং সাথে সবসময় পা শুকনো রাখতে হবে, ভেজা রাখা যাবে না। নরম বা সুতির মোজা পরতে হবে, জুতার সাইজটা ঠিক থাকতে হবে। আর যে কোনো ধরনের যদি ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাথে যে কোনো ধরনের ফোসকা পড়া, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ত্বক ফেটে যাওয়া, এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা গ্রহণ করতে হবে। জি, তো এই যে শীতকালে ক্ষত শুকাতে একটু বেশি দেরি হয়, এর পিছনে কি কোনো কারণ আছে?
শীতকালে আমাদের বডির যে স্বাভাবিক মেটাবলিজম প্রসেস সেটা সব কিছুই তো একটু স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে হিলিং প্রসেসগুলোও ডিলেড হয়। আর ডায়াবেটিক পেশেন্টরা তো এমনিতেই ইমিউন কম্প্রোমাইজ থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তো ডায়াবেটিস যখন অনিয়ন্ত্রিত থাকে এই হিলিং প্রসেসটা আরও বেশি ডিলে হয়ে যায়। তো সেজন্যই আর কি একটু অতিরিক্ত সতর্কতা এবং যত্ন সহকারে চিকিৎসা করতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর শাহীন ইবনে রহমান, আমরা দেখি যে আপনি একটু আগেই বলেছিলেন যে শীতে সংক্রমণ বেশি হয়, তো সংক্রমণ বেশি হলে আমাদের অনেকেই তো আছে যে নিজে থেকে ওষুধ গ্রহণ করে, সেটি প্যারাসিটামল জাতীয় ওষুধ বা কেউ কেউ অ্যান্টিবায়োটিকও গ্রহণ করে। এটি একজন ডায়াবেটিক রোগীর জন্য কতটুকু ঝুঁকি নিয়ে আসতে পারে? হ্যাঁ, আপনি ভালোই একটা বিষয় উল্লেখ করেছেন যে নিজে নিজে ওষুধ খাওয়া, আসলে নিজে নিজে ওষুধ খাওয়াটা ঠিক না। এখন আমাদের দেশে যে পলিসি কিংবা আমাদের দেশে যেরকম ওষুধের প্রাপ্যতা, কেউ কোনো জ্বর হলে এখন আর কাছে কাছে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না, নিজে নিজে কিনেই খায়। এবং সেটা নাপা কিংবা প্যারাসিটামলের ক্ষেত্রে অনেকটা বলা যায় যে মুরগির মতো খাওয়াচ্ছে। এখন যেটা বেশি অ্যালার্মিং সেটা হলো অ্যান্টিবায়োটিকে। কোনো জ্বর হলেই সেটা ডাক্তারকে পরামর্শ না নিয়ে ফার্মেসিতে যেই ওই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া হয়, এবং এটা এমনভাবে খাওয়া হচ্ছে, এত বেশি প্রাচুর্যতা বা এখন বাংলাদেশে পাওয়া যায়, যার কারণে ভবিষ্যতে যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স, যেটা আমরা এখন অ্যালার্মিং হিসেবে ধরে নিচ্ছি যে এত বেশি বেড়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না, এই রেজিস্ট্যান্স হওয়ার কারণে কোনো অ্যান্টিবায়োটিকই থাকবে না ইনফেকশন কন্ট্রোল করার জন্য। এই জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো জ্বর হলে, কোনো ইনফেকশন হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে রোগটাকে নির্ধারণ করে এবং অ্যান্টিবায়োটিক কিংবা অন্য ওষুধগুলা খাওয়াটাই উত্তম। নিজে নিজে না খেয়ে কিংবা ফার্মেসির দোকানদার ওদের পরামর্শে ওষুধ না খেয়ে খাওয়াটাই ভালো, যার ফলে ইনসুলিনের ওই ওষুধের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স সেটা কমে আসবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি অ্যান্টিবায়োটিকের প্রাপ্যতা পাবে আশা করি। জি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে শীতকাল হলে যেমন অ্যান্টিবায়োটিকের ব্যাপার আছে, আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদের মধ্যে অনেকেই আছে যে এই সময় বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত হয়, ফ্লু জাতীয় সংক্রমণে, এবং যারা অ্যাজমা রোগী আছে তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং এই ক্ষেত্রে অনেকে নিজে থেকে ওষুধ গ্রহণ করে, যে ওষুধগুলোর মধ্যে কেউ কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করে। এটি কি কোনো ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কিনা? হ্যাঁ, আমি আগেই বলেছি যে স্টেরয়েড জাতীয় ওষুধের কারণেও কিন্তু এক ধরনের ডায়াবেটিস হয়, সেটা আমরা আদার টাইপস অফ ডায়াবেটিসের মধ্যে বলি। তো স্টেরয়েড জাতীয় ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সেবন করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে যদি স্টেরয়েড ওষুধ সেবন করা হয়, ডায়াবেটিস তো অনিয়ন্ত্রিত হয়ই, সাথে আমাদের যে শরীরের হরমোনাল যে ব্যালেন্স, সে যে হরমোন এক্সিস থাকে সেটাকেও নষ্ট করে দেয়। যে একজন রোগীর শরীরে, একজন মানুষের শরীরে যে ডায়াবেটিস মানে হরমোন তৈরির যে নিজস্ব ক্ষমতা থাকে সেটা নষ্ট হয়ে যায় এই স্টেরয়েড ট্যাবলেট যদি অনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করা হয়। ইনসুলিন নেওয়ার সময় বিভিন্ন জায়গার কথা বলা হয়, তো এর মধ্যে অনেকেই আছে একই জায়গায় দেয়, এমনও রোগী আমরা দেখেছি যে হাতের মাংসপেশিতে দিয়ে ফেলেছে বা তাদের হাতে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এটা কতটুকু নিরাপদ একই জায়গায় দেওয়াটা? আমরা যখন একটা ডায়াবেটিস রোগীকে ইনসুলিন প্রেসক্রাইব করি তখন অবশ্যই ইনসুলিন কিভাবে দিতে হবে, কিভাবে ডোজ সামান্য করবে সব কিছুই শিখিয়ে দেওয়া হয়। তো এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে ইনসুলিনের কিছু সাইট আছে যে কোথায় কোথায় ইনসুলিন নিতে পারবে। পেটে নিতে পারবে, নাভির চারপাশে 2 আঙ্গুল দূরত্ব বজায় রেখে, থাইয়ে নিতে পারবে উপরের দিকে, অথবা হাতের বাইরের উপরে এবং বাইরের দিকে নিতে পারবে। তো আমরা এই ডায়াবেটিস রোগীদেরকে বলে দিই যে সবসময় যেন একই জায়গায় ইনসুলিনটা না নেয়, তাহলে যেটা হয় যে ইনসুলিন যে চামড়া যেখানে নিচ্ছে ওই জায়গাটা ঠিক হয়ে যায়, তখন পরবর্তীতে ইনসুলিনটা নিলে সেটা ঠিকভাবে পুরোপুরি অ্যাবজর্পশন হয় না, তখন দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা হয়। এই জন্য সবসময় একই জায়গায় না নিয়ে বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক জায়গায় নিতে হবে। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতকালে ডায়াবেটিস রোগীদের সতর্কতা নিয়ে। আমরা শুনছিলাম বিভিন্ন ধরনের সতর্কতা, এবং এই সতর্কতার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে শীতকালে আসলে অনেকে বিষণ্ণ হয়ে যায়। যারা ডায়াবেটিক রোগী তাদের বিষণ্ণতা একটু বেড়েই যায় মনে হয়, তো এটির পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিষণ্ণতা একটা রোগ, আমরা যেটা জানি বিভিন্ন মানসিক ধরনের রোগ আছে, সেটার ভিতরে একটা হচ্ছে বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন। শীতকাল আসলে এই ডিপ্রেশনের মাত্রাটা আরেকটু বেড়ে যায়। এটার পিছনে কিছু কারণ আছে, তার মধ্যে রয়েছে আমরা প্রথমেই বলেছি যে শীতকালে কিছু হরমোনাল পরিবর্তন হয়।
এই হরমোনাল পরিবর্তনের ভিতরে একটা আছে মেলাটোনিন হরমোন, সেটা অবশ্য কমে যায়, আরেকটা আছে সেরোটোনিন হরমোনে, সেটার মাত্রাটা কমে যায় এবং মেলাটোনিনটা বেড়ে যায়, যার কারণে আমাদের এই যে মুড যেটা হয় সেই মুডটা ডিপ্রেশন হয়ে যায়। সেটাকে আমরা এক কথায় বলতে পারি সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অর্থাৎ SAD। এই ধরনের রোগীরা যদি প্রয়োজন হয় অধিক মাত্রায় বিষণ্ণতায় ভুগে, সেক্ষেত্রে আমরা তাদেরকেও বলি যে আপনি কোনো মানসিক রোগের ডাক্তার যারা আছেন তাদের কাছে কনসাল্ট করতে পারে। এবং এই ধরনের রোগীরা দেখা যাচ্ছে যে বেশি বেশি খায়, অর্থাৎ ওভার ইটিং হয়। ডিপ্রেশন পেশেন্ট সাধারণত একটা লক্ষণ হচ্ছে ওভার ইটিং। এই ওভার ইটিং খেলে কী হয়, সুগারের মাত্রা আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আরও বেশি টেক কেয়ার করতে হবে, আরও বেশি ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ব্লাড সুগারটা মাপতে হবে, মেপে তার ব্লাডের ইনসুলিন অথবা ট্যাবলেট ওগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তা না হলে ডায়াবেটিস বেড়ে গিয়ে তার ডায়াবেটিস সম্পর্কিত যত জটিলতা আছে সেগুলো হওয়ার চান্স আরও বেড়ে যাবে। অর্থাৎ এই ধরনের পেশেন্টদেরকে শীতকালে আরও বেশি মনিটরিংয়ে রাখতে হবে, যাতে করে তার এরকম প্রবলেমগুলো না হয়। জি, ডক্টর পারিজাত ঘোষ, এই যে মানসিক বিষণ্ণতা নিয়েও তো শুনলাম, আরেকটি ব্যাপার না জানলেই নয়, তা হচ্ছে এই সময় বিভিন্ন ক্যাটাগরির মানুষকে বলা হয় যে তারা বেশি ঝুঁকিতে। আসলে ঝুঁকিতে কারা বেশি? হ্যাঁ, শীতকালে আসলে ঝুঁকিতে আছে এরকম কিছু গ্রুপ আছে, যাদের মধ্যে হচ্ছে বয়স্ক রোগী, যারা টাইপ 1 ডায়াবেটিস আছে, যারা দীর্ঘমেয়াদী কিডনি লিভারের সমস্যায় ভুগছেন, যাদের হার্ট ফেলিয়ার আছে, তারা উচ্চ ঝুঁকিতে থাকে। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগী তো অবশ্যই, ডায়াবেটিস ছাড়াও একটু অতিরিক্ত যত্ন সহকারী এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তারা এই ধরনের রোগীরা দেখা যাচ্ছে তাদের রক্তের গ্লুকোজের তারতম্যটা অনেক বেশি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে কি আমরা ইনসুলিন দিলাম অল্প ডোজে, কিন্তু অল্প ডোজ নিয়েই তারা হাইপো হয়ে যাচ্ছে, বা অনেক ডোজ দিয়েও তাদের ব্লাড সুগারটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আর কি এইসব রোগীদের রক্তের গ্লুকোজটাও খুব বেশি ফ্রিকোয়েন্টলি মনিটরিং করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ফলো আপে থাকতে হবে। যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে এই সতর্কতাটা কিভাবে নেওয়া উচিত? বয়স্ক রোগীদের ক্ষেত্রে যারা নিজেদের টেক কেয়ার করতে পারছে না, অবশ্যই তাদের কেয়ার গিভার, তাদের ছেলে মেয়ে বা যে কোনো ধরনের কেয়ার গিভার থাকতে হবে এবং তাদের এই ব্লাড সুগারটা মনিটর করার জন্য তাদের একটা মেজর রোল প্লে করতে হবে। জি, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যারা বয়স্ক তারা অনেকে ভুলে যায় যে তাদের ওষুধটি ওনারা গ্রহণ করছে কি করছে না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? যাদের ডিমেনশিয়া রোগটা আছে আসলে তারা তো মনে করতে পারছে না যে আমি ওষুধটা খেয়েছি, আমি ইনসুলিনটা নিয়েছি, বা ইনসুলিন নিয়ে ঠিক সময় খেতে পারছি কিনা। সেই ক্ষেত্রেও যে একই কথা, যে কেয়ার গিভারকে দেখতে হবে যে ইনসুলিনটা নিয়ে উনি যেন বেশি সময় না খেয়ে না থাকে। তাহলে এটা কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে, ডেইলি প্র্যাকটিসেই আমরা দেখছি যে এই ধরনের বয়স্ক রোগীরা লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, বা এমন হাইপোগ্লাইসেমিয়া এমন একটা লেভেল যেখানে সে নিজেই তার ট্রিটমেন্টটা করতে পারছে না, বা মনে করতে পারছে না যে আমার সুগারটা ফল করছে, আমার এখন কিছু খেয়ে নিতে হবে। তো সেসব ক্ষেত্রেই আর কি কেয়ার গিভারকে অবশ্যই সচেতন থাকতে হবে যেন ইনসুলিনটা নিয়ে ঠিক টাইম মতো পেশেন্ট খেয়ে নেয়। গর্ভবতী মা আছে, তাদের ক্ষেত্রে এই সময় কি কি করণীয়? তারা শীতকাল তো অবশ্যই তারা সবসময়ই একটা রিস্কে থাকে গর্ভকালীন অবস্থায়। গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস যেটা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এই সময় আসলে সব ওষুধ, মুখের ওষুধ দেওয়া যায় না। ইনসুলিন অথবা ইনসুলিনই নেওয়া যায়, কোনো ধরনের ওষুধ আমরা আসলে দেই না গর্ভকালীন ডায়াবেটিসে। তো রোগীকে বলে দিতে হবে যে তারা বাসায় তাদের ব্লাড সুগারটা মনিটর করবে, যেভাবে বলে দিয়েছে যে খাবার আগে, সকালে খালি পেটে, নাস্তা 2 ঘন্টা পরে, দুপুরে খাবার পরে, রাতে খাবার পরে। তো এই মনিটরিং যে করে রাখছে সেইটা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনসুলিন ডোজটা নিয়মিত সমন্বয় করতে হবে। আর যাদের ইনসুলিন লাগছে না তাদের ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস আর নিয়মিত একটু হালকা হাঁটা চলা, যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে সেভাবে আর কি নিয়ন্ত্রণ করতে পারবে। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু শুনে নিতে চাই ডক্টর শাহীন ইবনে রহমান। শীতকালে কিছু পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল পরিবর্তন হয়, কিছু সংক্রমণের মাত্রা বৃদ্ধি পায়। তো এসব থেকে নিজেকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা এতক্ষণ যত আলোচনা করলাম সেখান থেকে যতগুলো স্বাস্থ্য সচেতনতামূলক যেসব বিষয়গুলো আছে নিজেকে যতটা পারেন মেনটেন করতে হবে। নিজেকে বেশি ঠান্ডার ভিতরে না রেখে কিছুটা উষ্ণতা রাখতে হবে। একেবারে ইনঅ্যাক্টিভ অথবা শুয়ে না থেকে, বসে না থেকে অ্যাক্টিভ থাকা, সেটা ঘরের বাইরেও হোক ঘরের ভিতরে হোক, সেটা করতে হবে। এবং যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিসটা অবশ্যই নিয়মিত পরিমাপ করতে হবে। তার মুখে খাবার ওষুধ, ইনসুলিন, সেটাকে ডোজটা ঠিক মতো রাখতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। নিজে না পারলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং অবশ্যই খাবারের দিকটা নিজেকে নজর রাখতে হবে। বেশি পরিমাণ না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। অর্থাৎ
আমার লাস্ট কথা হলো মুখটাকে বন্ধ করে পাটাকে সচল করতে হবে, অর্থাৎ তাহলেই কেবল দেখা যায় যে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও এখন টিভিকে ধন্যবাদ এবং আমাদেরকে এখন আমন্ত্রণ টিভির জানানোর সকল জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ আমাদেরকে কথা শোনার জন্য। দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং তাহলেই অংশগ্রহণ করতে পারবেন উৎসবে।